ভূমিধস ঠেকাতে গাছ পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পাহাড় ধসে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু, সংসদে দুর্যোগ মন্ত্রী। কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফাঁসিতে ঝুলানোর ঘোষণা এনসিপি। চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর। ইসির গেজেট প্রকাশ। এবং ফুটবল বিশ্বকাপে রাতে শুরু সেরা ৪-এর লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি ফ্রান্স মরক্কো। জয়ের আশা ফরাসিদের। অ্যাটলাস লায়ন্স দলে ইনজুরির দুঃসংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বসবাসের অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশবাসীর সহযোগিতায় সবুজায়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। দুপুরে বিশ্ব পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শিশুর জন্মের পরে একটি করে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি। বলেন, বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, মাটি ও পানি। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নানা ক্যাটাগরিতে কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন সরকার প্রধান। প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বক্তব্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পাশাপাশি নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, এইসব উদ্যোগ বাস্তবায়ন হলে সবুজ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। ৯০,০০০-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। পাহাড় ও বন উজাড়, বন্যপ্রাণী হত্যা, নদী ভরাট, শতবর্ষী গাছ কাটা বন্ধে কঠোর অবস্থানে থাকবে বলে জানান তারেক রহমান। মানব সমাজ নিজেদের স্বার্থেই মাটি, নদী, বন, জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদকে আমাদের গুরুত্ব দিতে হবে। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর। বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 8ই জুলাই প্রকাশিত হয়েছে খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ৩য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। অপরিকল্পিত নগরায়ন পরিবেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে একটি দেশ সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল হওয়া উচিত বলে মন্তব্য করেন সরকার প্রধান। এজন্য শিশুর জন্মের পরেই একটি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসে গেল ৪ দিনে এ পর্যন্ত ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আর এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক জানান, আগামী ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে তারা এসব তথ্য তুলে ধরেন। নাজমুল ইসলামের প্রতিবেদন।
স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 22তম দিনের বৈঠক। শুরুতেই অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এটি মূলত কৃষি মন্ত্রণালয় থেকে করা পরিকল্পনা। প্রশ্নোত্তর পর্বে নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য দক্ষ জনশক্তি তৈরি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন চলমান রয়েছে। আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দক্ষ জনশক্তিতে রূপান্তর পূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে। অপর এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, মুষলধারে বৃষ্টি ও সৃষ্ট নিম্নচাপে বন্যা ও পাহাড় ধসে গেল 4 দিনে 30 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে পাহাড়ি ধসে 5 জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে 19 জন, রাঙ্গামাটিতে 1 জন, বান্দরবনে 5 জন। আমরা ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র খুলেছি। এ সময় তিনি আরও জানান, দুর্গত এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্র চালুর পাশাপাশি জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রতিটি জেলার জন্য 10 লাখ টাকা করে নগদ অর্থ ও 200 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত 7 জুলাই আমরা এই দুর্গত এলাকার সাহায্যের জন্য প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। এদিকে অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব ও আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে উত্থাপন করা হয়। শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল 12 জুলাই বিকেল 3টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। আগামী 12 জুলাই 2026 তারিখ 28শে আষাঢ় 1433 রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আমাকে সুযোগ দেওয়ার ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা বক্তব্য মূল্যহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনাকে কূটনৈতিক চ্যানেলে দেশে এনে শাস্তির মুখোমুখি করা হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আদালতে সাজাপ্রাপ্ত আসামির কথা সম্পূর্ণ মূল্যহীন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে ভারতের সঙ্গে যে যোগাযোগ ছিল তা এখনও অব্যাহত রয়েছে। সেই কূটনৈতিক চ্যানেলে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা কি বলছে না বলছে ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে যেটা ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে সেটা এখন সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলমান আছে। একজন আসামিকে যখন ফেরত আনা হয় সেই যেই প্রোটোকল আছে, যেই নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হয়। কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটি অভ্যুত্থান হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণভোটের মধ্য দিয়ে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন না করা মুনাফিকি। একই সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফাঁসির মঞ্চে পৌঁছে দেওয়া হবে। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা একটা অভ্যুত্থান হবে। নির্বাচন 70% মানুষ যেই গণভোটের পক্ষে রায় দিয়েছে সেটা যদি বাস্তবায়ন না করেন এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। শেখ হাসিনা আপনার জন্য বাংলাদেশের ফাঁসির কাষ্ঠ অপেক্ষা করছে। লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফাঁসির দড়ির পর্যন্ত পৌঁছে দিতে চায়। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম 2 আসনে বিএনপি থেকে নির্বাচিত সারোয়ার আলমগীর। সন্ধ্যায় জাতীয় সংসদে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এর আগে এ নিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। আর দুপুরে সংসদ সদস্য হিসেবে তার শপথ নিতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতে ওই দিন রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। পাশাপাশি নারীদের সংরক্ষিত আসন 50-এ উন্নীত করা হয়। সংবিধানে অবৈধ হস্তক্ষেপকে রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করা সহ প্রায় 54টি পরিবর্তন আনা হয়। 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রিটের শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কয়েকটি বিধানকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 4 পক্ষ আপিল করে। টানা 3 কার্যদিবস শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখে সব আপিল খারিজ করে দেন। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। রায়ের পর সন্তোষ প্রকাশ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তো আমরা আনন্দিত। অন্যদিকে রিটকারী আইনজীবী বলেন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রায়ে এখনো কিছু অস্পষ্টতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে। হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি, কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল। জামায়াতের আইনজীবী বলেন তত্ত্বাবধায়ক সরকার, গণভোট এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন জাতীয় সংসদ সিদ্ধান্ত নিতে পারবে। যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ উন্মুক্ত হলো। তবে চূড়ান্ত কাঠামো ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করবে জাতীয় সংসদ। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর উপর হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল রাখা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। বলেন, এটি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। তবে নির্বাচনকালীন এই সরকার কোন প্রক্রিয়া এবং কাদের নিয়ে গঠিত হবে তার রায় দেখলে বোঝা যাবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী। অন্তর্বর্তী সরকারের বিকল্প কিছু নাই। তখন আমরা সাবমিশন দিয়েছিলাম সেই লাইনে। আমরা বলেছিলাম 7ক 7খ রাষ্ট্রদ্রোহিতা, এটা দিয়ে অ্যাবিউজ করা হবে। এটা ফ্যাসিজমকে চিরস্থায়ী বন্দোবস্তের একটা নীল নকশা। তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, জেলায় নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এদিকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নিরন্তর চেষ্টাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। অনেক কষ্ট করে হলেও বিভিন্ন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দিনরাত বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রাকে নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশে পালন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই সরকারের বিরুদ্ধে
অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেইটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে, তারা যাতে এইখানে একেবারে পাহারাদারের মতো, প্রহরীর মতো তারা কাজ করেন। জনকল্যাণে নেওয়া সরকারের যে কোনো কর্মসূচি যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন রিজভী। নির্বাচিত সরকারের কর্মসূচি বাস্তবায়নের অফিসার হিসেবে, কর্মকর্তা হিসেবে তারা কাজ করছেন না। তার বুঝতে হবে তারা কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে। প্রাইমারি স্কুলের ছাত্ররা ডিম খেয়ে তারা বমি করতে শুরু করেছে, আপনার হেলথ কমপ্লেক্সে নিয়ে যে তাদেরকে সুস্থ করা হয়েছে। তো এটি কেন হবে? এই ধরনের আরও বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে যেখানে সরকারের টার্গেট হচ্ছে শিশুদেরকে একটা গড় পুষ্টির উপর দাঁড় করানো। এদিকে সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে বগুড়াকে উন্নয়নের কোনো উদাহরণ নয়, বরং জেলার উন্নয়ন ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়াবাসী যতবার সুযোগ পেয়েছে ততবার ধানের শীষে ভোট দিয়ে তারা বারবার নির্বাচিত করেছে। এটা বগুড়াবাসীর এই সমস্ত প্রাণের দাবি, বগুড়ার উন্নয়ন, এসব নিয়েই আমি কাজ করছি বা এখনো করছি। বগুড়ার যেটুকু নিড, ঠিক যেটুকু প্রয়োজন, এর অতিরিক্ত যেন কোনো কিছু না হয়, সেইটুকু নিয়েই আমরা বগুড়া জেলার, আমি সহ আমরা বাকি 6 এমপি যারা রয়েছে, আমরা তারা কাজ করছি। এটা উন্নয়ন পাগল মানুষ, আমি উন্নয়ন নিয়ে খুব চিন্তা করি, কাজ করি, আমার ওটা হৃদয়ের ভিতর গাথা আছে। আমি আমার উপজেলা দুটিকে যেমন পেয়েছি তার চাইতে একটু ভালো করে রেখে গেলে অন্ততপক্ষে মানুষ কিছুদিন আমার কথা মনে রাখবে। এ সময় রাজনীতিবিদ বলে কাউকে হেয় প্রতিপন্ন করা দুঃখজনক জানিয়ে সংবাদ প্রচারের আগে বিচার বিবেচনা করার আহ্বানও জানান শাহে আলম। যেটুকু মেধা মহান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের চাইতে কম অথবা বেশি বা সমান, এইটুকু মেধার বিকাশ তো আমি রাষ্ট্রীয় কাজে বা আমার মন্ত্রণালয়ে আমি তো দেখাতে পারবো না। এইটুকু সুযোগ তো আমাকে করে দিতে হবে কাজ করার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 4 মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছরের শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পৃথক 2 ধারায় যাবজ্জীবন ও 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে বিচার শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। এর আগে গেল 1 মার্চ চকলেট কিনে দেওয়ার কথা বলে 8 বছরের ইরা মনিকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। একটা খুশি, আরেকটা এখনো খুশি হয়নি। যখন উড়ে ততক্ষণ পর্যন্ত ফাঁসি দেওয়া হবে না, এতক্ষণ আমরা শান্তি নাই। এই বাচ্চাটাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা যতটুকু দরকার ছিল আমরা সর্বোচ্চটা আদালতকে এবং রাষ্ট্রপক্ষকে আমরা অ্যাসিস্ট করেছি এবং অ্যাসিস্ট করে আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পেরেছি বলেই আমরা সন্তুষ্ট। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা ও অপর আসামি মারুফের 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বজলুল করিম চৌধুরী। আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের খবর। দীর্ঘ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ জন্মভূমি ইরানের মাশহাদে চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গেল 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত হন খামেনি। সন্ধ্যায় লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হবে তার দাফন। এদিকে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের রাজনীতি এবং ধর্মীয় অভিভাবকত্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার প্রয়াণে গোটা ইরানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ইতিমধ্যে দেশটিতে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। শেষ জানাজায় অংশ নিতে তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছে। দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে তাকে সমাহিত করা হবে।
খামেনির এই বিদায় শুধু ইরানেরই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করল। একটি যুগের অবসান ঘটিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন এই প্রভাবশালী নেতা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভূমিধস ঠেকাতে গাছ পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পাহাড় ধসে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু, সংসদের দুর্যোগ মন্ত্রী। কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফাঁসিতে ঝোলানোর ঘোষণা এনসিপি। চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর। ইসির গেজেট প্রকাশ। এবং ফুটবল বিশ্বকাপে রাতে শুরু সেরা ৪-এর লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি ফ্রান্স। মরক্কো জয়ের আশা ফরাসিদের। অ্যাটলাস লায়ন্স দলে ইনজুরির দুঃসংবাদ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।